আইনে যা যা থাকুক প্রাধান্য পাবে জুলাই সনদের প্রস্তাব। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির কারণে নির্বাচন বন্ধ হবে না। সাদা পাথর ঐক্যমত্যের ভিত্তিতে লুটপাট, এরকম আরও অনেক শিরোনাম আছে আজকের পত্রপত্রিকায়। প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক শেখ রোকন। কেমন আছেন? আছি ভালো, ধন্যবাদ আপনাকে। প্রথমেই যে শিরোনামটি পড়লাম যে আইনে যাই থাকুক প্রাধান্য পাবে জুলাই সনদের প্রস্তাব। জুলাই সনদ নিয়ে তো অনেক কথা হচ্ছে এবং একই সাথে সাদা পাথর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। পাথর নিয়েও যে আমাদের কথা বলতে হবে সেটাও একটা দুঃখজনক। পত্রপত্রিকার শিরোনাম আপনার একটু পড়ে শোনাই আমি। জুলাই সনদ ঘিরে বিএনপিকে চাপে রাখতে চায় এনসিপি, প্রথম আলোর শিরোনাম। দ্বিধা আর সমন্বয়হীনতায় সরকারের কূটনীতি। দৈনিক সমকাল, অঙ্গীকারনামায় ভোটের আগেই জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব ও অন্তর্বর্তী সরকারের 1 বছর কাজের মাধ্যমে ইসিকে আস্থা অর্জন করতে হবে। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা, নতুন বাংলাদেশের শাসন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত। সংগ্রামী জীবনেরই জ্যোতি টানলেন যতীন সরকার। দৈনিক যুগান্তর, রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অভিমত, অপশক্তি রোধে জাতীয় ঐক্য জরুরি। বিশ্বব্যাংকের প্রতিবেদন, খাদ্য মূল্যস্ফীতির সূচকে লাল তালিকায় বাংলাদেশ। কালের কণ্ঠ, কিশোর গ্যাং বেপরোয়া। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনে চোখ বিদেশিদের। খালেদা জিয়ার জন্মদিনে দোয়া কর্মসূচি। অর্থ উপদেষ্টা বললেন, কোনো ব্যক্তি বা দলের কথায় বন্ধ হবে না নির্বাচন। মানবজমিনের শিরোনায়, জুলাই সনদ দ্বিধায় দলগুলো, পথ খুঁজছে কমিশন। পাথর খেকোদের বিরুদ্ধে দুদকের অভিযান। খবরের কাগজ, বিএনপির ফ্রন্টলাইনে নিষ্ক্রিয় বিতর্কিতরা, তৃণমূলে ক্ষোভ। বাংলাদেশের মানবাধিকার স্থিতিশীল, উদ্বেগও আছে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তর। আমার দেশ, রাজনৈতিক ঐক্যমত্যের সাদা পাথর লুটপাট। ইনকেলাব, নানান প্রশ্ন সন্দেহ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র। কালবেলা শিরোনাম, অস্থির শিক্ষা প্রশাসনে, প্রকাশ্যে 5 গ্রুপ। আলোকিত বাংলাদেশের শিরোনাম, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা। রূপালী বাংলাদেশ, উৎসবের প্রস্তুতি ঘিরে আশঙ্কার কালো মেঘ। আওয়ামী লীগ আমলের 3 গভর্নরের হিসাব তলব। দৈনিক করতোয়া, তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত, 12 জেলায় বন্যার শঙ্কা। সময়ের আলো, রিস্ক বেশি, রেটও বেশি। ফেব্রুয়ারিতে ভোটের আয়োজনে আমরা কঠোর পরিশ্রম করছি, মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা বলেছেন। দৈনিক জনকণ্ঠ, সাধারণ শিক্ষার্থীদের ছদ্মাবরণে স্বতন্ত্র প্যানেল দেবে নিষিদ্ধ ছাত্রলীগ, ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। আমরা সময় পেলে এই আলোচনাটি করব, কিন্তু তার আগে মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে আছেন, দেশে ফিরেছেন যদিও। তিনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন যে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বাংলাদেশের শাসন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছি। বাংলাদেশে মানবাধিকার স্থিতিশীল, উদ্বেগ আছে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। একই সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এই ধরনের নানা আলোচনা আছে। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনায় যদি আমরা একটু আসি, তার বক্তব্য নিয়ে। সেটা প্রধান উপদেষ্টা শুধু ওখানে না, মালয়েশিয়া গিয়ে না, দেশে উনি বলেছেন যে আসলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনটা তারা দিতে চান। এইটা নিয়ে ওনার যে বক্তব্য 5 আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে, আগের যে বিভ্রান্তিগুলো ছিল, নানা কথা ছিল, সেগুলো কেটে গেছে, দূর হয়েছে। আমার নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। নির্বাচন কমিশনও জানাচ্ছে যে তারা প্রস্তুতি নিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হচ্ছে। সব মিলে আমার মনে হয় যে ভোটের দিকে যাচ্ছে জাতি এখন, উঠেছে এবং এটা প্রত্যাশা ছিল। আপনার এই অনুষ্ঠানেও অনেকবার আমরা আলোচনা করেছি যে যে ধরনের অব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনীতির যে দুরবস্থা, এগুলো যদি নির্বাচনের তারিখ ঘোষণা হয় তখন একটা উৎসাহ তৈরি হবে। ইতিমধ্যে বিএনপির একজন নেতা আমির খসি মাহমুদ চৌধুরী বলছেন যে উদ্যোক্তারা রেডি হচ্ছে, তারা বিনিয়োগ করবেন। তো ফলে ভোটের দিকে যাত্রা শুরু করছে। আর যারা এখনও বলছেন যে ভোট নাও হতে পারে ফেব্রুয়ারিতে বা হওয়া উচিত না, তারা আসলে এক ধরনের
বৃহত্তর জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, যে অভিপ্রায়, সেইটার বিপক্ষে অবস্থান নিচ্ছেন। কারণ কিন্তু বেশিরভাগ মানুষই নির্বাচন কিন্তু রোকন, আপনি যেটা বললেন বৃহত্তর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা, কিন্তু যারা বলছেন তাদের প্রতি তো আমাদের অনেক বেশি আশাও আছে এবং তারা একটা আশাবাদ তৈরিও করেছিলেন। যেমন যে তর্কটা যদি এরকমেরই হয়, যেমন অর্থ উপদেষ্টা বললেন কোনো ব্যক্তি বা দলের কথায় বন্ধ হবে না নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচন হবে না এনসিপি নেতার হুঁশিয়ারি, এবং আরেকটি পত্রিকার শিরোনাম নাসিরুদ্দিনের বক্তব্য স্বৈরাচারের পদধ্বনি। তো এই ধরনের শিরোনামগুলো তো আমরা আমাদের এই প্রিয় নেতৃবৃন্দদের ব্যাপারে এত তাড়াতাড়ি শুনতে চাইনি, মনে হয় নাকি? এইটা আমার কাছে মনে হয় যে যারা গণঅভ্যুত্থানে যেসব তরুণরা নেতৃত্ব দিয়েছেন, পরে এনসিপি নামে রাজনৈতিক দল গঠন করলেন, তাদের প্রতি মানুষের ভালোবাসা তো ছিল, কিন্তু ছিল কি এখন নেই? এখন একটা অংশের কার্যক্রমের কারণে সেইটা নেই হয়তো বলা যাবে না, কিন্তু অনেক ভাটা পড়ে গেছে। আচ্ছা, তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে, অনেক জায়গায় মব চাঁদাবাজির অভিযোগ তো এরকম বিএনপি নেতাদেরও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। কারণ তাদের এই তরুণদের প্রতি আমাদের অনেক বেশি ছিল, এবং তারা মাত্র 1 বছরের মধ্যে পরিবর্তন হলো। আচ্ছা আচ্ছা, মূলধারার যে রাজনৈতিক দলগুলো তারা তো বছরের পর বছর একটা চাঁদাবাজির সিস্টেম দাঁড়ায় গেছে, মানে সংস্কৃতি 54 বছর ধরে এটা চলছে। কিন্তু যাদের প্রতি আমাদের এত প্রত্যাশা, যাদের নেতৃত্বে খুবই কম বয়সী কিন্তু তাদের নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, তো তারা যখন 1 বছরের মধ্যে এরকম আগে পলিটিশিয়ানদের মতো হয়ে যায়, চাঁদাবাজি, নানা অনিয়মের, মানে তখন আপনি বলতে চাইছেন তাহলে পরিবর্তনটা কি হলো? এতগুলো মানুষ আমরা রক্ত দিলাম, অনেকে পঙ্গু হয়েছেন, তো সেটা তো এইরকম না, পরিবর্তনটা দরকার ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে নিশ্চয়ই আলোচনা হবে, কিন্তু এই অনুষ্ঠানের মাঝখানে আমি একজন মানুষের কথা আলোচনা করতে চাই, যতীন সরকার। মানে আমাদের মাথার উপরে ছাদওয়ালা কিছু মানুষ থাকে, যাদের আশ্রয়ে আমরা বেড়ে উঠবার চেষ্টা করি, ছায়া নেই, মায়া নেই। ঠিক যতীন সরকার দেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং একজন বুদ্ধিজীবী এবং লেখক, না ফেরার দেশে চলে গেছে। আমি ওনার বিদেহী আত্মা এবং তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাই। এটা আমরা শোক প্রকাশ করি তার পরিবারের প্রতি, এবং তার পরিবার শুধু তার বায়োলজিক্যাল পরিবার না, আমরা জানি যে উনি গোটা দেশের মানুষের অনেকের শ্রদ্ধা, একটু নিভৃত থাকার চেষ্টা করতেন এবং শহর ছেড়ে, ঢাকা শহর ছেড়ে কিন্তু গ্রামে চলে গিয়েছেন। যতীন সরকারের 3টা বিষয়ে উনিকে বিশিষ্ট করে রেখেছিল এবং রাখবে ভবিষ্যতে। একটা হচ্ছে যে আমরা তো সবকিছু ঢাকায় এনে স্তূপ করি, সবাই ঢাকায় চলো ঢাকা যাই, তারা বড় বুদ্ধিজীবী, কিন্তু উনি ময়মনসিংহে থেকে, নেত্রকোনায় থেকেও এটা আলো ছড়িয়েছেন গোটা দেশে, তাকে কেন্দ্রে আসতে হয়নি। দ্বিতীয় হচ্ছে বুদ্ধিজীবীদের ব্যাপারে নানা রকম অভিযোগ আমরা দেখি, তার গোটা জীবনে তিনি একটা সৎ, সাদাসিধে, সরল জীবন, সাদা মনের মানুষ, আমরা যে বলি যে প্লেন লিভিং হাই থিঙ্কিং, সেটা যতীন সরকার করেছেন। তৃতীয়ত হচ্ছে যে যতীন সরকার সবসময় ঋজু ছিলেন, প্রতিবাদী ছিলেন, যেটা সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলা, সেটা উনি বলে যেতে পারছেন। এইটা অনেক বুদ্ধিজীবীদের মধ্যে পাওয়া যাবে না। আর শিক্ষার আলো তো উনি ছড়িয়েছেন সারা জীবন। আমরা তার আত্মার মানে শান্তি কামনা করি চ্যানেলের পক্ষ থেকে। সাদা পাথর নিয়ে আলোচনা হতে পারে, নদীর তলদেশে সাদা পাথর পাওয়া যায়, এবং একটা শিরোনাম যেটা হয়েছে, যেটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যে রাজনৈতিক ঐক্যমত্যে সাদা পাথর লুটপাট। তার মানে লুটপাটের জায়গায় কিন্তু রাজনৈতিক ঐক্যমত্য আছে, এখানে কোনো ভেদাভেদ নেই। এবং আজকে একটি পত্রিকার ছবি দেখলাম, এই যে যেমন সমকাল আপনাদের পত্রিকাতেই আছে, যে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় অভিযান শুরু, দুর্নীতি দমন কমিশনের। খবর পেয়ে অবৈধভাবে উত্তোলন করা পাথর ও নৌকা, ট্রাক্টর সরিয়ে নিতে শুরু করেছে দুর্বৃত্তরা। দুপুরের ছবি গতকালকার। ভোলাগঞ্জের যে সাদা পাথর, এটা আপনি জানেন যে এই শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপার না, আমাদের অর্থনীতিতেও এটার অবদান ছিল। সেই ব্রিটিশ আমল থেকে পাথরগুলো তোলা হতো, কিন্তু সাম্প্রতিক সময়ে যেটা হয়েছে যে আপনার যতখানি প্রাকৃতিকভাবে পাথরগুলো আসে উজান থেকে, মেঘালয় থেকে, তার চেয়ে বেশি তোলা হয়। আগে যখন এটা ম্যানুয়ালি তোলা হতো, নৌকা দিয়ে হাতে করে লোকজন তুলতো, তখন পরিবেশ রক্ষা হতো, মানুষের জীবিকা রক্ষা হতো, অর্থনীতিতেও অবদান রাখতো। কিন্তু যখন ওখানে বোমা মেশিন,
এক্সেভেটর এগুলো লাগানো হলো, মানে যতখানি আপনার মানে সরবরাহ একটা আছে বিপুল উদ্যমে তার চেয়ে বেশি তোলা। একবার ওই যে সোনার ডিম পাড়া হাঁস মেরে ফেলার গল্প আমরা জানি, যে একবারে সবগুলো ডিম পেতে চাই, তো এইটাতে সেটা হয়েছে। আরেকটা হয়েছে যে এখানে 10 মিলে করি কাজ, একটা আমাদের এখানে 10 মিলে অকাজ করেছে। আপনি কাজ করি নাই, রাজনীতিবিদদের কথা বললেন, তো রাজনীতিবিদরা সব, এখন তো আওয়ামী লীগ নাই, যখন আওয়ামী লীগ ছিল তখনও দেখা যেত আওয়ামী লীগের লোকজন এটা লুটপাট করতেছে, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোকে ভাগ দিচ্ছে। আমি খুব, মানে এটা করে মিলে খাই, এটা খুবই আমাদের জন্য গ্লানিকর যে সাংবাদিকদেরও কারো কারো এর সঙ্গে ভাগ আছে, প্রশাসনের ভাগ আছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভাগ আছে, ব্যবসায়ীরা তো আছেই। তো এখনও আপনি দেখবেন যে পাথরের পক্ষে যারা বলতেছে, যারা কখনোই পরিবেশ নিয়ে পাথর নিয়ে কথা বলে নাই, এনসিপি নেতারা বলেছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেছে, এবি পার্টির নেতারা বলেছে, মানে যারা সাধারণত এইসব বিষয়ে আলোচনা করে না, 5 তারিখের পরে তারাও ভোলাগঞ্জের পাথরের তোলার পক্ষে বলেছে, এবং তোলার পক্ষে, হ্যাঁ, যে বেশি করে তোলা দরকার। এমনও বলেছেন একজন নেতা যে এইটা বন্ধ করা হচ্ছে ভারতীয় ষড়যন্ত্রের কারণে, ভারত ষড়যন্ত্র করে পাথর তোলা বন্ধ। ফলে এটা রাজনৈতিকভাবে অন্যান্য যে পেশাজীবী সংগঠন আছে তারা, প্রশাসন এবং ব্যবসায়ীরা মিলে এটা একটা পরিবেশের অপূরণীয় ক্ষতি করেছে, অর্থনীতির অপূরণীয় ক্ষতি করেছে। আচ্ছা, আমরা পাথরটা পেতে সারা বছর পেতে পারতাম। আমরা যেটা আপনি বললেন যে একবারই হাঁসটাকে মেরে ফেলা, একবারই ডিম, মাননীয় উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা খুব মানে খুব প্রকাশ্যে বললেন তার ব্যর্থতার কথা। তাহলে এই ব্যর্থতা যদি রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্যে বলা হয়, তাহলে কাজটা করবে কে? আচ্ছা, এখানে একটু আমার মনে হয় যে পরিবেশ উপদেষ্টাকে যেভাবে দায়ী করা হচ্ছে এই ঘটনার জন্য ওনার দায়ী নাই, কারণ এটা ইজারা দেয় হচ্ছে ভূমি মন্ত্রণালয়। আচ্ছা আচ্ছা, এইটা জায়গাটা দেখভাল করে পর্যটন মন্ত্রণালয়। এইটা পাথরের সঙ্গে সম্পর্ক হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ফলে পরিবেশ উপদেষ্টাকে, এটা আমাদের একটা এক ধরনের নারী বিরোধী, অনলাইনে নারী বিরোধী একটা অবস্থান থাকে, যে কেউ কোনো নারী কোনো নেতৃত্বে গেলে তার ব্যাপারে ধরো সবাই। বরং উনি যখন পরিবেশ উপদেষ্টা ছিলেন না, সৈয়দা রেজওয়ানা হাসান, বেলার প্রধান নির্বাহী হিসেবে উনি কিন্তু পাথর উত্তোলনটা বন্ধ রাখতে পারছিলেন হাইকোর্টে রিট করে। তো এখন ওনার দায় অতটুকুই যে ওনার মন্ত্রণালয় যদিও না, কিন্তু উনি তো উপদেষ্টা পরিষদের সদস্য, তো সেই জায়গায় তার আরও আগের চেয়ে এম্পাওয়ার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ওনার বক্তব্যে অসহায়ত্ব দেখেছি। কিন্তু দায় যদি দিতে হয় তাহলে আপনার ভূমি মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয়, কিছু দিক থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারণ ওই এলাকাটা সীমান্ত এলাকা, কাছে ওখানে বিজিবি ক্যাম্প আছে। আপনার এই কথাটি শুনে আমার একটা চাপা পড়ার মানুষ নামে একটা গল্প একজন লিখেছিলেন, সেই গল্পটার কথা মনে পড়ছে যে এই একটা মানুষ মারা গেছে, কিন্তু এটা কোন এরিয়ায় আছে, কোন জায়গায় আছে সেইটা নির্ধারণ না করে মানুষটাকে আর তোলা হচ্ছে না, শেষ পর্যন্ত মানুষটা মারা গেছে। তো সেই জায়গা থেকে এখন যেটা হলো যে এইটা কার, এই পাথর কার, কার জায়গায় কে করবে, কিন্তু দেশটা তো নষ্ট হয়, পরিবেশ তো নষ্ট হয়। অনেক ধন্যবাদ আপনাকে। বন্যা আমাদের দেশে একটা প্রতি বছরই বন্যা হবে, এবং আমরা ধরে নিই আমরা প্রাকৃতিকগতভাবে আমাদের যে পরিবেশ তাতে বন্যা হবে। পদ্মা তিস্তার পানি বাড়ছে, 12 জেলায় বন্যার সংখ্যা, এবং দৈনিক করতোয়া যেহেতু ওই অঞ্চলের পত্রিকা, সেই পত্রিকাতেও বন্যা নিয়ে রিপোর্ট আছে, কিন্তু অন্যান্য জায়গায় খুব একটা নেই। তার মানে ওই যখন আসবে তখন বোধহয় আমরা একটু আলোচনা করবো নাকি? হ্যাঁ, তো একটু সংবাদ মাধ্যমের মনোযোগ দেওয়া উচিত আমি মনে করি, কারণ হচ্ছে এবার বন্যাটা একটু ভাদ্রের বন্যা। আপনি খেয়াল করে দেখবেন যে 88 সালে, 1998 সালে, 2004 সালে যখন বাংলাদেশের 3টা বন্যাতেই বাংলাদেশের 2/3 ডুবে গিয়েছিল। এগুলো ইতিহাসের বড় বন্যাগুলোর একটা। এমনকি 54 সালের যে বন্যা সেগুলো ভাদ্র মাসে হয়েছে। এই বন্যাগুলো খারাপ হয় এই কারণে, কারণ ভাদ্রের আগ পর্যন্ত বর্ষাকালে সমস্ত নদী, বিল, নদীনালা সব ভরাট হয়ে, এরপরে যে পানিটা আসে সেটা হচ্ছে তখন বাড়তি পানি, তখন সে জনপদের দিকে যায়, শহরের দিকে যায়। এইবার যদি বন্যাটা আসে, আশঙ্কা করা হচ্ছে, আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করছে, এবং এই বন্যাটা 3 অববাহিকায় থাকে। এখানে ব্রহ্মপুত্র এবং গঙ্গার কথা বলেছে, তিস্তার কথা বলেছে, কিন্তু মেঘনা অববাহিকাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। তো ফলে 3টা অববাহিকায় একসঙ্গে বন্যা হওয়ার আশঙ্কা আছে। আমার মনে হয় যে আপনি ঠিকই বলেছেন, সংবাদ মাধ্যমের
খুবই নজরদারি রাখা দরকার। এবং আপনি শুধু সংবাদ মাধ্যম না, প্রচার মাধ্যমের বোধ করি ওই আমরা যখন একটু অনেক দূরের, তো আসলে কুড়িগ্রাম গাইবান্ধা মনে হয় অনেক দূরের এবং অঞ্চল। আপনি মনে করিয়ে দিলেন, জিনিসটা খুব ভালো হলো যে একই সঙ্গে আমরা দেখতে চাইবো, আপনি আমি দুইজনেই বিশেষভাবে, যে বৈষম্য যেন না হয়। উত্তরবঙ্গে যখন বন্যা আচ্ছা, হয়, আপনি তখন যেন পানি কম নিয়ে হয়। কাজ করেন, বিশেষ করে পানি নিয়ে কাজ করছেন। আমাদের সাথে ভারতের তিস্তা এবং তিস্তার যে এখন তো খুলে দেওয়া হয়েছে, যেমন একেবারে খুলে দিতে বাধ্য হয়েছে। তো অবস্থাটা কি দাঁড়ালো, যে পানি বন্টনের অবস্থাটা, সেটাতে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কি মনে হয় আপনার? আমি এই সরকার, অন্তর্বর্তী সরকার যখন আসে, তখন আমি বলেছিলাম যে কয়েকটা অগ্রাধিকার হওয়া উচিত পানি বন্টনের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে। একটা হচ্ছে গঙ্গা চুক্তির নবায়ন করতে হবে, 2026 সালের ডিসেম্বরে এটা মেয়াদ শেষ হবে। তিস্তা চুক্তিটা সম্পন্ন করতে হবে, এটা ঝুলে আছে। ব্রহ্মপুত্র, যেটা আমাদের সবচেয়ে বেশি পানি আসে, 67% পানি একটা নদী দিয়ে আসে, উজানের। এই ব্রহ্মপুত্রে চীন এবং ভারতের বাঁধ নির্মাণের প্রতিযোগিতা চলছে, পাল্লা চলছে। চীন ইতিমধ্যেই করছে, ভারত ফলে ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে এটা চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এটা করব। সবচেয়ে বড় পানি যে নদী দিয়ে আসে, তো সেই জন্য দুর্ভাগ্য হচ্ছে যে এই যে তিনটা কথা বললাম, গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র, 1 বছর হয়ে গেল, আমি কোনো অগ্রগতি দেখিনি। তার মানে আমরা কি অবস্থায় আছি, দেখি না কি হয় নাকি? আমার কাছে মনে হয় যে এটা ভানুর সেই কৌতুকের মতোই, দেখি না কি হয়। আচ্ছা, এখন আপনি আপনার পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আপনি অনেকের লেখাও ছাপেন পত্রিকায়, বিভিন্ন মত আপনার কাছে আসে। এই যে রাকসু নির্বাচন সামনে, এবং অনেকটাই বলা হয় যে এই তিনটা নির্বাচনের উপরে জাতীয় নির্বাচনের একটা পরীক্ষা দেওয়া যাবে আর কি। তো ডাকসু নিয়েও নানা ধরনের কথা উঠছে, হলের ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না। তা আপনার সার্বিক থেকে কি মনে হয়, পরিবেশটা কি মনে হচ্ছে? আমার মনে হয় যে পরিবেশটা নিঃসন্দেহে আগেরবার যখন 19 সালে আপনার ডাকসু নির্বাচন হলো 28 বছর পর, তো তার চেয়ে এখন ভালো। কিন্তু এটাকে আমি মনে করি যে ইনক্লুসিভ করতে হবে, যাতে সবাই থাকতে পারে এবং লেভেল প্লেয়িং ফিল্ডটা থাকতে হবে। আর হলে যেভাবে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইটা আত্মঘাতী। কারণ আপনি প্রকাশ্য রাজনীতি যখন নিষিদ্ধ করেন, তখন গুপ্ত রাজনীতির যারা অনুঘটক, তারা কিন্তু বসে থাকে না, তারা খোঁজে। বুয়েটে আমরা সেটা দেখেছি যে বুয়েটে যারা বলেছে যে ছাত্র রাজনীতি খারাপ, পরে তারা বের হয়েছে তারা ছাত্র শিবিরের নেতা। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা 5 আগস্টের আগে, জুলাই আন্দোলনের সময় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি এইটার পক্ষে সবচেয়ে সোচ্চার ছিলেন, পরে আমরা দেখেছি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতা। তো ফলে গুপ্ত রাজনীতির যে আশঙ্কা থাকে, যদি প্রকাশ্য রাজনীতি না থাকে, প্রকাশ্য রাজনীতি বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে আপনি গুপ্ত রাজনীতিকে উৎসাহিত করবেন, সেটা কারোর জন্য ভালো হবে না। এনসিপির আহ্বায়ক উনি নাহিদ সাহেব বলেছেন যে আমরা জুলাই ঘোষণায় ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে আমরা ছাড় দেব না। প্রথম আলোর শিরোনাম, আইনে যাই থাকুক প্রাধান্য পাবে জুলাই সনদের প্রস্তাব। একই সাথে আরেকটি শিরোনাম হয়েছে, জুলাই সনদ ঘিরে বিএনপিকে চাপে রাখতে চায় এনসিপি। এই চাপে রাখার ব্যাপারটা কেন? চাপে রাখার ব্যাপারটা এই কারণে, বাংলাদেশে ঐতিহাসিকভাবে যে দুটো বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি, এর মধ্যে আওয়ামী লীগ তো নাই। তো ফলে বিএনপি যাতে 100%টা নিয়ে না নেয়, এটা যে কারণে পিআরের কথা বলা হচ্ছে, যে কারণে নির্বাচন নিয়ে কথা বলা হচ্ছে। যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, এনসিপির একজন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, তো আমার কাছে মনে হয় সেটাও এই চাপে রাখারই অংশ, যে যাতে করে এটা একটা গণ অভ্যুত্থানের সময় যেমন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামষ্টিকভাবে কাজ করেছে, নির্বাচনেও যেন সমান না হোক, কিন্তু প্রপোর্শনালি, আনুপাতিক হারে যাতে এটা প্রতিফলিত হয়। আমার ধারণা এগুলো। আর জুলাই সনদের ক্ষেত্রে আমি একমত যে জুলাই সনদে যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ছিল, সেটা যাতে প্রতিফলিত হয়, কিন্তু বাস্তবায়নটা নির্বাচনের আগে হতে হবে। কতখানি সম্ভব হবে সেটা নিয়ে সন্দেহ আছে। কিছু সংস্কার আছে যেগুলো আমরা আসলে করতে পারি নির্বাচনের আগে, কিন্তু কিছু আছে যেগুলো নির্বাচিত সংসদের জন্য, সরকারের জন্য রেখে দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। পাথর নিয়ে কথা হলো, পাথরের কান্না বলে একটি শব্দ আছে। আমরা বোধ করি এই কান্নাটা একটু অনুভব করবার চেষ্টা করি।
ভালো থাকবেন। খোদা হাফেজ।